আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবি একাডেমি। আজকে টাইম ভ্যালু অফ মানি এর ২য় ক্লাস। আজকের ক্লাসে এই চ্যাপ্টারের সমস্যাসমূহ, অঙ্কের যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমসমূহ এবং এর সমাধান, ফর্মুলা, সূত্র, নিয়ম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এই চ্যাপ্টারের সমস্যাসমূহ যেগুলা, সেগুলো হলো ১ম এ সিঙ্গেল পেমেন্ট একবারে প্রদানের। এর চক্রবৃদ্ধি সুদের ফিউচার ভ্যালু নির্ণয়, পিভি প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। এফভিপিভি এই ২ টা নির্ণয় করতে বলে। আর এফভিপিভি অনেক সময় দেয়া থাকে নাম্বার অফ ইয়ার, এন নির্ণয় করতে বলে, সময়, বছরের সংখ্যা। আবার ইন্টারেস্ট রেট এটাও নির্ণয় করতে বলে। তো এটা একবারে প্রদানের ক্ষেত্রে। আর যেটাতে ইনস্টলমেন্ট কিস্তির অঙ্কে এখানে এফভি ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, পিভি ইন্টারেস্ট রেট, তারপর নাম্বার অফ ইয়ার এবং ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট এটা কিস্তির পরিমাণ, যেটা বছরে একাধিকবার হতে পারে, এটাও নির্ণয় করতে বলে। এরপর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর, কার্যকরী সুদের হার, এটাও নির্ণয় করতে বলে। এরপর ঋণ পরিশোধ সূচি। আরও বিভিন্ন নিয়ম আছে যেগুলো পরীক্ষায় আসে না। আর যেগুলো আসে আমি সেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়গুলোর সংজ্ঞা বা ভেঙে বোঝানো হয়েছে ১ম ক্লাসে। তো ১ম ক্লাস অবশ্যই করে নেবেন। তো এই ধরনের সমস্যাগুলো যদি অঙ্কে আসে তাহলে আমরা কি উপায়ে এর সমাধান করব সেটা নিয়ে এখন আলোচনা করব। টাইম ভ্যালু অফ মানি এর অঙ্ক করার জন্য শিক্ষার্থীদের এই কয়টি ধাপ অবশ্যই ফলো করতে হবে। যারা ইংরেজিতে দুর্বল তারা অনেক সময় অঙ্ক বুঝে উঠতে পারে না, যে কারণে তাদের উল্টা মানে একটা সূত্রের জায়গায় অন্য আরেকটা সূত্র দিয়ে অঙ্ক করে আসে এবং নম্বর পায় না, অনেক সময় ফেল আসে। তো কয়েকটি ধাপে এটা আমরা আলোচনা করব। ১ম ধাপ হলো শিক্ষার্থীদের ১ম এ খাতার ডান সাইডে হিয়ার লিখে পিভি, এফভি, আইএন সব ধরনের অঙ্কে এই ৪টি বিষয় দেখতে হবে। ৪টি বিষয় থাকবে, এর বেশি না। এর ভিতর যেকোনো একটির মান আমাদের নির্ণয় করতে বলবে। পিভি, এফভি দেয়া থাকলে দেখা গেল এন এর মান দেয়া আছে, আই এর মান নির্ণয় করতে বলবে। বা আই এর মান পিভি, এফভি দেয়া আছে, এন এর মান নির্ণয় করতে বলল। এভাবে যেকোনো একটির মান নির্ণয় করতে বলবে। আর প্রশ্নে বছরের সংখ্যাই হলো এন এর মান। এটা ইয়ার্স লেখা থাকবে। আর আই হলো ইন্টারেস্ট রেট, যেটার সাথে পার্সেন্ট চিহ্ন এটা থাকবে। এই ২ টা বের করা কঠিন বিষয় না। তাই এই ২ টিকে আগে লিখতে হবে। আই এর মান এবং এন এর মান আগে লেখার পরে পিভি এবং এফভি খুঁজতে হবে। তো পিভি, এফভির জন্য আরও কিছু নিয়ম আছে। ২য় ধাপে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো এফভি কোনটি, পিভি কোনটি। এটা আমাদের নির্ধারণ করতে হবে সঠিকভাবে। তো পিভির ক্ষেত্রে প্রশ্নের যে টাকার সাথে নাও, বড়, লোন, পারচেজ, বাই, ইনিশিয়াল ডিপোজিট এসব থাকবে সেটা পিভি হিসেবে ধরে নিতে হবে। এবং প্রশ্নের যে টাকার সাথে উইল স্ট্যান্ড, প্রফিট, অ্যামাউন্ট, কমিটমেন্ট, প্রমিস এই শব্দগুলো থাকবে সে টাকাটি এফভি হবে। আর ফিউচার ভ্যালু এর সমার্থক শব্দ হিসেবে কম্পাউন্ড ভ্যালু বা টার্মিনাল ভ্যালু লেখা থাকতে পারে। আরও গুরুত্বের সাথে আপনাদের পিভি এবং এফভিটা নির্ধারণ করতে হবে। তা না হলে অঙ্কে সূত্রের গরমিল হবে এবং অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। এরপর ৩য় ধাপে দেখতে হবে টাকাটি কি একবারে দেয়া নাকি ভেঙে কিস্তিতে দেয়া। যদি একবারে টাকা দেয়া থাকে এটা সিঙ্গেল বা লামসাম পেমেন্ট, তাহলে এটা একবারে দিলে একবারে নেয়া হবে। অনেক সময় সুদের ক্ষেত্রে লেখা থাকে মন্থলি, কোয়ার্টারলি, কিন্তু এটা টাকার ক্ষেত্রে দেখতে হবে যে টাকা কি মন্থলি, কোয়ার্টারলি। যদি মন্থলি, কোয়ার্টারলি হয় তাহলে কিস্তির হবে। আর যদি টাকা একবারেই দেয়া হয় যে এখন টাকা দিলাম ৫ বছর পরে একবারে টাকা নেব, তাহলে সেটা হবে হচ্ছে সিঙ্গেল বা লামসাম পেমেন্ট। আর সিঙ্গেল বা লামসাম পেমেন্টের সূত্র হবে ভবিষ্যৎ মূল্য এফভি নির্ণয়ের ক্ষেত্রে পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আর বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে এফভি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার হলো এন। এরপর ৪র্থ ধাপে এফভিপিভি এর মান ঠিকই থাকবে, সাথে যদি প্রশ্নে টাকা প্রদানের ক্ষেত্রে, সুদ প্রদানের ক্ষেত্রে নয়। যেমন টাকা ৫,০০০ টাকা ৫ বছরে পরিশোধ করবেন প্রত্যেক বছরে ১,০০০ টাকা করে, বা মাসে
প্রত্যেক মাসে পরিশোধ করবেন বা টাকাটা ভেঙে ৬ মাস পর এরকম করে এভরি ইয়ার, ইচ ইয়ার, পার ইয়ার, হাফ ইয়ারলি, মন্থলি, কোয়ার্টারলি, উইকলি, ডেইলি এগুলো থাকলে তাহলে কিস্তির সূত্র হবে। এটা কিন্তু টাকা প্রদানের সাথে হতে হবে। অনেক সময় সুদের ক্ষেত্রেও এরকম থাকে যে সুদটা বছরে ৩ বার বা ৪ বার গণনা হয়, যে মাসে গণনা হয় বছরে ১২ বার বা সেমি অ্যানুয়ালি বছরে ২ বার সুদ গণনা হয়। সেক্ষেত্রে আপনারা এটা ভুল করবেন না যে টাকার প্রদান না সুদ প্রদান। কিস্তির অঙ্কে এরকম একটু ঝামেলা হয়। তো আপনারা সবসময় দেখবেন টাকা প্রদানের সাথে কি দেয়া আছে যে প্রত্যেক বছরে টাকা প্রদান করা হয় ইচ ইয়ার বা প্রত্যেক মাসে ভেঙে। এটা দেখে কিস্তির সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করবেন। আর কিস্তির ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, তা হলো প্রশ্নে যদি এই কিস্তিটা বছরের শুরুতে beginning of the period বা বছরের শেষে ending of the period থাকে, তাহলে সূত্রের শেষে 1+i এই অপশনটি যোগ করতে হবে একটি কারণে। সেটা হলো beginning of the period থাকলে। beginning of the period থাকলে বছরের শুরুতে দেওয়ার কারণে একটা কিস্তি সবসময় বেশি হবে। সে কারণে একটা কিস্তি 1+i এটা শেষে গুণ করতে হবে। আর ending থাকলে আগের সূত্রটাই হবে। আর যেকোনো অঙ্কেই অ্যানুইটি পেমেন্ট শুধু এফভিপি বের করার ক্ষেত্রে আর কিস্তির ক্ষেত্রে সব ক্ষেত্রেই বছরে যতবার সুদ দেয়া হবে, সূত্রে i কে তত দিয়ে ভাগ করতে হবে এবং n কে তত দিয়ে গুণ করতে হবে। যেমন যদি বলা থাকে সুদ বছরে ৪ বার গণনা হয়, তাহলে ইন্টারেস্ট সুদের হারকে ৪ দিয়ে ভাগ করতে হবে এবং নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যাকে ওই ৪ দিয়ে গুণ করতে হবে। আর এই বছরে যতবার সুদ গণনা করা হয়, এটাকে বলা হয়। এই ২ টি ক্লাস করার পরে অঙ্কে না বোঝার মতো কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আপনারা ২ টি ক্লাস মনোযোগ দিয়ে করবেন আর সূত্রগুলো নোট করে রাখবেন খাতায়, আর এটা সূত্র আর নিয়মগুলো ভালোভাবে আয়ত্তে রাখবেন। মুখস্থ করে রাখবেন, তাহলে ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাসে এই বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের ম্যাথ করানো হবে। তাই এই কোর্সের সম্পূর্ণ ক্লাসগুলো আপনাদের দেখার অনুরোধ রইলো। তাহলে ইনশাআল্লাহ টাইম ভ্যালু অফ মানির যত ধরনের সমস্যা আসবে সমাধান করতে পারবেন পরীক্ষায়।